প্রিয় দর্শক, আজ এক দারুণ টপিক নিয়ে আলোচনা করব, জানাবো বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। বলিউড বিজনেস মডেল কেমন? বলিউডে এত শত কোটি হাজার কোটি টাকার বিজনেস প্রতি মাসে, প্রতি সপ্তাহে কিংবা প্রতি বছরে গড়ায় কিভাবে একটি ছবি আয় করে, ছবির আয় কোত্থেকে কতগুলো ক্যাটাগরিতে হয়ে থাকে, সেগুলো নিয়ে আজ কথা বলতে চাই। 2018 সালে রেস 3 নামে বলিউড অভিনেতা সালমান খানের একটি সিনেমা মুক্তি পেয়েছিল। সমালোচক এবং দর্শক মহল উভয় জায়গাতে নেতিবাচক মন্তব্যে তুলোধুনো করা হয় মুভিটিকে। IMDb 1.9 up to 10 এবং রোটেন টমেটো 7% ফ্রেশ। ও সকল জায়গাতে ব্যর্থ হওয়া সিনেমাটিকে অনেকেই ওই বছরের অন্যতম বাজে ফিল্ম আখ্যা দিয়ে থাকে। কিন্তু এত শত ব্যর্থতা কুড়ানোর পরেও রেস 3 বক্স অফিসে মোটামুটি সফল এক প্রজেক্ট ছিল। 180 কোটি রুপি বাজেট নির্মিত এই ফিল্ম বক্স অফিস থেকে আয় করেছিল কিন্তু 300 কোটিরও উপরে। কি ব্যাপারটা অনেকটা গোলমেলে রাখছে নিশ্চয়ই আপনার কাছে। আর একটু খোলাসা করি, তবে খোলাসা করার আগে আরো কিছু তথ্য আপনাদের কাছে দিতে চাই। যেমন এতে গেল ব্যতিক্রমী উদাহরণের মুদ্রার এক পিঠের উপাখ্যান, কিন্তু অন্যদিকে রয়েছে 1970 সালে মুক্তি পাওয়া রাজ কাপুরের ড্রিম প্রজেক্ট মেরা নাম জোকার ফিল্ম। তৎকালীন বলিউডে 50 থেকে 70-এর দশক পর্যন্ত বলিউডে রাজত্ব করে বেরিয়েছিল অভিনেতা রাজ কাপুর। উপহার দিয়েছেন বহু হিট ফিল্ম। মেরা নাম জোকার সিনেমার অভিনেতা, পরিচালক, প্রযোজক সবই ছিলেন রাজ কাপুর নিজে একাই। কিন্তু কাল্ট ক্লাসিক সিনেমাটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ায় আর্থিক সংকটের মুখোমুখি হন রাজ কাপুর। ওদিকে এই মুভি থিয়েটারে চালিয়ে আঙুর ফুলে কড়া গাছ হয় তৎকালীন সোভিয়েত ইউনিয়নের এক প্রেরণা সংস্থা, প্রচুর ডলার ইনকাম করে। তাই বলিউড সিনেমার লাভ লোকসানের বিষয়গুলো কিন্তু জটিল। আপনি দেখছেন যা তা কিন্তু, কিংবা আপনি যা দেখেননি তাই হয়ে যায়। তাই সেটা ভালোভাবে বুঝতে হলে পরিষ্কার ধারণা থাকতে হবে বলিউড বিজনেস মডেল সম্পর্কে। বলিউডের একটা ফিল্ম কিভাবে পয়সা কামায় সেটা আলোচনা করার আগে ফিল্ম নির্মাণ প্রক্রিয়ায় একটু চোখ বুলিয়ে আসা যাক। চলচ্চিত্র নির্মাণের দীর্ঘ প্রক্রিয়াকে মোট 5টি ভাগে পর্যায়ে ভাগ করে ফেলি। যেমন ডেভেলপমেন্ট স্টেজ হলো চলচ্চিত্র নির্মাণের সর্বপ্রথম ধাপ। এই ধাপে সিনেমার জন্য একটি গল্প দাঁড় করানো হয়। এই গল্পের উপর ভিত্তি করে তৈরি হয় খসড়া। পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার, স্ক্রিপ্ট রাইটিং, সিনেমার বাজেট, কোন ধরনের লোকবল এখানে দরকার, তার সবকিছু এই স্টেজেই ডেভেলপ করা হয়। তখন শুধু থাকে সবুজ সংকেতের অপেক্ষা। প্রি প্রোডাকশন। গ্রিন লাইট পেয়ে গেলে শুরু হয় প্রি প্রোডাকশন স্টেজের কাজ। শুটিং স্ক্রিপ্টের কাজ সমাপ্ত করা, শুটিং লোকেশন খুঁজে বের করে অনুমতি নেওয়া, প্রোডাকশন বাজেট, এগুলো প্রি প্রোডাকশনের অন্তর্ভুক্ত। পরিচালক খুব স্পেসিফিক চরিত্রের জন্য অভিনেতা অভিনেত্রীদের অডিশন নেওয়া শুরু করে। ফিল্মের ক্রু মেম্বার যেমন ডিরেক্টর অফ ফটোগ্রাফি, সহকারী পরিচালক, ইউনিট প্রোডাকশন ম্যানেজার, কস্টিউম ডিজাইনার এই স্টেজেই নির্বাচন করা হয়। প্রোডাকশন স্টেজে অর্থাৎ প্রিন্সিপাল অফ ফটোগ্রাফি শুরু হয় সিনেমার শুটিং। পরিচালকের নির্দেশ মতে অভিনেতারা অভিনয় করেন, তা ক্যামেরা বন্দী করেন চিত্রনাট্যকার। ক্যামেরা ক্রু, লাইটিং, ক্যামেরা অ্যাঙ্গেল, ভিজুয়াল স্টাইলের দিকটা দেখে থাকেন। পোস্ট প্রোডাকশন। প্রিন্সিপাল শুটিং শেষ করার পর অডিও এবং ভিজুয়াল ম্যাটেরিয়ালকে একসাথে জোড়া দিয়ে বানানো হয় একটি চলচ্চিত্র। একজন সম্পাদক শট বাই শট ফুটেজ জোড়া লাগিয়ে মিউজিক, সাউন্ড, ভিজুয়াল এফেক্ট যুক্ত করে শেষ করেন সম্পাদনার কাজ। এরপর ডিস্ট্রিবিউশন। সম্পাদনার সকল কাজের পর চলচ্চিত্রটি যখন দর্শকদের দেখার উপযুক্ত হয় তখন এটি ডিস্ট্রিবিউশন স্টেজে চলে আসে। এই স্টেজে সিনেমাকে সিনেমা হল কিংবা ডিজিটাল প্ল্যাটফর্মে পৌঁছে দেওয়া হয়। প্রত্যেকটা ধাপে প্রচুর অর্থ কিন্তু খরচ হয়। ভালো মানের একটা এভারেজ মেইনস্ট্রিম বলিউড ফিল্মের বাজেট বর্তমানে 50 কোটির আশেপাশে হয়ে থাকে। এটা এভারেজ ফিল্মের কথা বলছি। এই চলচ্চিত্রগুলো নির্মাণে পয়সা খরচের কাজটা বড় বড় প্রযোজনা সংস্থা করে থাকে। আবার বিগ বাজেটের ফিল্মের জন্য অনেকগুলো প্রযোজনা সংস্থা একসাথে অর্থ লগ্নি করে, তারা কোলাবোরেট করে। যেমন 300 কোটি রুপি বাজেটের ব্রহ্মাস্ত্র সিনেমার প্রযোজনা সংস্থা হিসেবে যুক্ত ছিল ধর্মা প্রোডাকশন, প্রাইম ফোকাস এবং স্টার স্টুডিও। এই তিনটি
প্রোডাকশন কিন্তু ইন্ডিভিজুয়ালি অনেক বড় সংস্থা। যদি প্রযোজনা সংস্থার বদলে শুধুমাত্র একজন ব্যক্তি সিনেমা প্রযোজনা করলে কাজটা অনেকখানি ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়ায়। প্রযোজক তার জমানো অর্থ বিনিয়োগ করে মুভির পেছনে। মুভি হিট হলে পকেটে লাভের অংশ ঢোকে, আর ফ্লপ হলে আম ছালা দুটোই কিন্তু শেষ। ফিল্ম হিট হওয়ার সম্ভাবনাও কিন্তু কদাচিৎ। বেশিরভাগ সিনেমা কিন্তু ফ্লপ হয়। সিনেমার শুটিং, প্রোডাকশন, পোস্ট প্রোডাকশন এসব সামলানো পরিচালকের দায়িত্ব। তিনি সাধারণত প্রতি মুভিতে নির্দিষ্ট পারিশ্রমিকের বিপরীতে চুক্তিতে আবদ্ধ হন। সকল সম্পাদনার ফিল্ম পুরো তৈরি হয়ে গেলে সেটা হয়ে যায় প্রযোজকের সম্পত্তি। তারপর প্রযোজক এবং প্রযোজনা সংস্থা সেটা নিয়ে যান ডিস্ট্রিবিউটরের কাছে। ডিস্ট্রিবিউটরের কাজ হলো সিনেমাটিকে থিয়েটার এবং ওটিটি প্ল্যাটফর্ম পর্যন্ত পৌঁছে দেয়া। ফিল্মের বিজ্ঞাপন ও প্রচারণার এক অংশের দায়িত্ব পালন করে থাকেন ডিস্ট্রিবিউটর। প্রেক্ষাগৃহ ছাড়া ডিস্ট্রিবিউটর ফিল্মের অর্থ আয় করে স্যাটেলাইট রাইট, ডিজিটাল স্ট্রিমিং রাইটস বিক্রির মাধ্যমে। বিভিন্ন টিভি চ্যানেলের কাছেও তারা এই সিনেমা বিক্রি করে থাকে, যেটাকে ওই নির্দিষ্ট টিভি চ্যানেল অর্থাৎ ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার ট্যাগ দিয়ে মহাসমারোহে সম্প্রচার করে থাকে। এছাড়াও প্রযুক্তির এই সয়লাভের যুগে ডিস্ট্রিবিউটর ওটিটির কাছে রেকর্ড দরে মুভি বিক্রি করে থাকে। উদাহরণস্বরূপ বলা যায় ভুল ভুলাইয়া 2 সিনেমার কথা। এর প্রযোজনা সংস্থা হলো টি সিরিজ আর ডিস্ট্রিবিউশন কোম্পানি ছিল ডাবলএ ফিল্মস। সিনেমা হলে মুক্তির আগেই ডাবলএ ফিল্মস নেটফ্লিক্সের কাছে 30 কোটি রুপিতে বিক্রির পর একটি আর্থিক চুক্তি করে। চুক্তির মূল উদ্দেশ্য ঠিক কোন তারিখে নেটফ্লিক্স এই ফিল্ম তাদের প্ল্যাটফর্মে মুক্তি দিতে পারবে। সাধারণত ডিস্ট্রিবিউশন কোম্পানি অর্থাৎ ডিস্ট্রিবিউটর মুভি মুক্তির জন্য ওটিটি কোম্পানিকে ওই সময় নির্ধারণ করে দেয়, যখন ওই মুভিটি আর সিনেমা হলে পুরোদমে চলার আর কোনো সম্ভাবনা থাকে না। কারণ শুরুতেই সিনেমা অনলাইনে ছেড়ে দিলে লোকজন আর সিনেমা হলে মুভি দেখতে আসবে না। কিন্তু ভুল ভুলাইয়া 2 সিনেমাটি টানা অনেকদিন যাবৎ বক্স অফিসে ব্যবসা করে, তাই সিনেমা হলে চলার পাশাপাশি নেটফ্লিক্সেও নির্দিষ্ট তারিখে মুক্তি পেয়ে যায় ফিল্মটি, কারণ তাদের মধ্যে আগে থেকেই রিলিজের একটি চুক্তি ছিল। বিগ বাজেটের ফিল্মের জন্য অনেক সময় প্রযোজনা সংস্থা, ডিস্ট্রিবিউশন কোম্পানি দায়িত্ব পালন করে একই কোম্পানি। বলিউডের বড় বড় কিছু প্রযোজনা সংস্থা যেমন যশরাজ ফিল্মস, রিলায়েন্স এন্টারটেইনমেন্ট, ধর্ম প্রোডাকশন ইত্যাদি, যেখান থেকে সিনেমা দেখার টিকিট কেনা হয়, যেটাকে বলা হয় বক্স অফিস। আর একটা সিনেমা হল থেকে যে অর্থ আয় করে তা হলো বক্স অফিস কালেকশন। এই অর্থ সংগ্রহ করেন থিয়েটার মালিকরা। এজন্য আবার সরকারকে জিএসটি অর্থাৎ গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স দিতে হয় থিয়েটার মালিকদের। টিকিটের দাম 100 রুপির বেশি হলে 18% জিএসটি থাকে, আর 100 রুপির কম হলে ট্যাক্স দিতে হয় 12%। সরকারের ভান্ডারে এই কর জমা দেওয়ার পর মালিকদের কাছে যা অবশিষ্ট থাকে তা হলো নেট কালেকশন। যদি ফিল্মের নেট কালেকশন ফিল্মের বাজেটের তুলনায় বেশি হয়, তাহলে ওই ফিল্মকে লাভজনক অর্থাৎ প্রফিটেবল হিসেবে বিবেচনা করা হয়। জিএসটির পূর্বে রাজ্যের সরকারকে দিতে হতো এন্টারটেইনমেন্ট ট্যাক্স। এর পরিমাণ কিন্তু আবার রাজ্য থেকে রাজ্যে হেরফের হয়। একটা সিনেমাকে কোনো রাজ্যে ট্যাক্স ফ্রি ঘোষণা দেওয়া মানে এর কোনো এন্টারটেইনমেন্ট ট্যাক্স নেই। এর ফলে কমে যায় সিনেমার টিকিট মূল্য। জিএসটি এর শেয়ার করার কেন্দ্রীয় এবং রাজ্য সরকার উভয় পেয়ে থাকে। রাজ্য সরকার যদি স্টেট ট্যাক্স ফ্রি করে দেয়, তবুও কেন্দ্রীয় সরকারকে ট্যাক্স দিতে হয় 6 থেকে 9%, যা ফিল্মের বাজেটের উপর নির্ভর করে। প্রযোজক আর ডিস্ট্রিবিউটরদের ভেতরে 3 ধরনের প্রফিট শেয়ারিং পদ্ধতি কিন্তু চালু রয়েছে। যেমন নাম্বার 1, শুরুতে মিনিমাম গ্যারান্টির রয়্যালিটির কথা বলা হয়ে থাকে। এই পদ্ধতিতে ডিস্ট্রিবিউটর একটি নির্দিষ্ট পরিমাণের অর্থ প্রযোজককে প্রদান করেন। ফিল্ম হিট হলে কিছু পরিমাণ অর্থ রয়্যালিটি অফ পেমেন্ট হিসেবে প্রযোজককে দেওয়া হয়। এখানে লোকসানের ঝুঁকিটা দুইজনের মাঝেই ভাগ হয়ে যায়। নাম্বার 2, প্রযোজক ডিস্ট্রিবিউটরের কাছে পুরোপুরি বিক্রি করে দেয় ফিল্ম। এখন এই ফিল্ম ডিস্ট্রিবিউটর নদীতে ফেলে দেবেন নাকি থিয়েটারে চালাবেন তা কিন্তু সম্পূর্ণ ডিস্ট্রিবিউটরের ইচ্ছা। ফিল্ম কারি অর্থ আয় করলেও তা ডিস্ট্রিবিউটরের, আবার ফ্লপ হলেও পুরো লোকসানের দায়ভার ডিস্ট্রিবিউটরের। এখানে প্রযোজকের কোনো ঝুঁকি নেই। এই কাহিনী ঘটেছিল মেরা নাম জোকার ফিল্ম। ভারতে এই ফিল্মের প্রযোজনা আর ডিস্ট্রিবিউশন করা হয়েছিল রাজ কাপুরের প্রযোজনা সংস্থা RK ফিল্মস দ্বারা। এই সিনেমা বানাতে গিয়ে রাজ কাপুর তার সকল পয়সা বিনিয়োগ করে দিয়েছিলেন। এত কষ্টের পরেও সফলতার মুখ দেখেনি সিনেমাটি। তৎকালীন 1 কোটি বাজেটে নির্মিত এই ফিল্ম আয় করেছিল মাত্র 80 লাখ রুপি। ভরাডুবি থেকে পরিত্রাণ পেতে এর ওভারসিজ রাইট সোভিয়েত ইউনিয়নের এক কোম্পানির কাছে কোনো চুক্তি ছাড়াই মাত্র 15 লাখ রুপিতে বেচে দেওয়া হয়েছিল। রাজ কাপুর ভেবেছিলেন তার লগ্নি অন্তত উঠে আসুক। 1972 সালে সোভিয়েত ইউনিয়নের মুক্তির পর ব্লকবাস্টার খেতাব পায় সিনেমাটি। সোভিয়েত ইউনিয়নের ডিস্ট্রিবিউটর অনেক অর্থ আয় করলে রাজ কাপুর এখান থেকে কানা করিও পাননি। আবার অনেকে ফিল্ম পলিটিক্স করে বড় বড় ডিস্ট্রিবিউশন
ডিস্ট্রিবিউশন কোম্পানি কিন্তু এক একটা ছবিকে মেরে ফেলতে পারে। যেমন আপনাদের নিশ্চয়ই দৃশ্যায়ন ছবিটির কথা মনে রয়েছে। দৃশ্যায়ন ছবিটি যখন তামিল প্রোডাকশন থেকে নেওয়া হয়েছিল তখন অজয় দেবগনের কোম্পানি সেটি ডিস্ট্রিবিউশনের দায়িত্ব নেয়, এবং যেহেতু পরবর্তীতে অজয় দেবগনের মনোবাসনা ছিল যে ছবিটি তিনি নিজে হিন্দি রিমেক করবেন, তাই অজয় দেবগন সেই তামিল ভার্সনটি আর তেমন ভাবে রিলিজ দেয়নি। নামকাওয়াস্তে দু একটি হলে রিলিজ দিয়ে সেই তামিল দৃশ্যামটিকে মেরে ফেলে। আর এই কারণেই কিন্তু দৃশ্যামের তামিল ভার্সনটি আপনি খুব বেশি ইউটিউব বা অনলাইনে পাবেন না। পরবর্তীতে দৃশ্যাম যখন হিন্দি ভার্সন অজয় রিলিজ দেন তখন কিন্তু সেটি সুপার ডুপার হিট হয়। আপনি একবার চিন্তা করুন, যদি দৃশ্যাম তামিল ভার্সনটি আগে রিলিজ পেত এবং সত্যিকার অর্থে ডিস্ট্রিবিউট হতো, তাহলে কিন্তু হিন্দি দৃশ্যামটি অর্থাৎ অজয় দেবগনের দৃশ্যামটি এতটা সফল হতো না, কারণ ততদিনে অনেক মানুষ দেখে ফেলত। নাম্বার 3, প্রযোজক এখানে ডিস্ট্রিবিউটরের পারিশ্রমিক দেন লভ্যাংশের উপরে ভিত্তি করে। এটা হলো সর্বাধিক প্রচলিত পদ্ধতি। এখানে সকল ঝুঁকি থাকে প্রযোজকের উপরে, ডিস্ট্রিবিউটরের ঝুঁকি থাকে কম। প্রচারণা আর ডিস্ট্রিবিউশনের দায়িত্ব নেয় প্রযোজক, প্রযোজনা কোম্পানি নিজেই। ডিস্ট্রিবিউটররা ভারতের বিভিন্ন জায়গায় সাব ডিস্ট্রিবিউটরদের সাথে যোগাযোগ রাখে। সাব ডিস্ট্রিবিউটরদের আলাদা আলাদা ডিস্ট্রিবিউশনে ভাগ করা হয়েছে, যাকে ডিস্ট্রিবিউশন সার্কিট বলা হয়। বলিউড ফিল্মের জন্য ভারতে এমন মোট 11টি সার্কিট রয়েছে। সাব ডিস্ট্রিবিউটরদের কাজ হলো সিনেমা প্রেক্ষাগৃহ পর্যন্ত পৌঁছে দেয়া। এরা কিন্তু দারুণ ক্ষমতাবান, অর্থাৎ যে কোনো ছবিকে সফল এবং চাইলে অসফল করে দিতে পারে। তারা মূলত এক্সিবিউটরদের সাথে চুক্তি করে। এক্সিবিউটর বলতে সিনেমা হলওয়ালা কোম্পানি বা সিনেমা হলকে বোঝায়। সাব ডিস্ট্রিবিউটর আর সিনেমা হলগুলোর মাঝে চুক্তি হয়, তারা কত অংশ রেভিনিউ শেয়ার করবে। এটা নির্ভর করে মূলত একটা ফিল্মকে কতগুলো স্ক্রিন দেওয়া হয়েছে তার উপরে। যেমন 2 রকমের থিয়েটার আছে ভারতে। সিঙ্গেল স্ক্রিন থিয়েটার, এটাতে চুক্তি এমন হয় যে টিকিট বিক্রি করে যত আয় হবে সে পরিমাণের ভিত্তিতে সাব ডিস্ট্রিবিউটর নেবে 75% আর এক্সিবিউটর পাবে 25%। সাব ডিস্ট্রিবিউটরের আয় আবার যায় ডিস্ট্রিবিউটর এবং প্রযোজকের কাছে। বিষয়টা নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে। আর পরেরটি হলো মাল্টিপ্লেক্স। মাল্টিপ্লেক্সে সাধারণত প্রথম সপ্তাহে সাব ডিস্ট্রিবিউটর এবং এক্সিবিউটরের শেয়ারের অনুপাত 50-50% হয়ে থাকে। সপ্তাহ গড়িয়ে যাওয়ার সাথে সাথে সাব ডিস্ট্রিবিউটরের শেয়ার কমতে থাকে। দ্বিতীয় সপ্তাহে সাধারণত তা 40-60% এবং তৃতীয় সপ্তাহে 30-70-এ এসে উপনীত হয়। বেশিরভাগ ফিল্মই বক্স অফিসে সর্বোচ্চ তাণ্ডব চালায় মুক্তির প্রথম সপ্তাহে। এরপর বক্স অফিসের কালেকশন হার ক্রমশ ফিকে হতে থাকে। বিগ বাজেটের বড় বড় ফিল্মের ক্ষেত্রে ফিল্মের ভার্ডিক্ট অনেক সময় অভিনেতার জনপ্রিয়তার উপরে নির্ভর করে। এদিকে সুবিধা পান সালমান খান। তার অনেক বাজে গল্পের সিনেমাও কিন্তু বক্স অফিসে ভরারুবির হাত থেকে বেঁচে যায় শুধুমাত্র তুমুল স্টারডম থাকার কারণে। অনেক সময় অভিনেতাদের প্রফিট শেয়ারিং এর চুক্তি করতে দেখা যায় ডিস্ট্রিবিউটরদের সাথে, যেমন আমির খান। তিনি মূলত 0 স্যালারিতে প্রফিট শেয়ারিং এগ্রিমেন্টে কাজ করে থাকেন। এক্ষেত্রে ফিল্ম ব্যবসা সফল হলে লভ্যাংশের 50-80% পাবেন সেই অভিনেতা, আর ফ্লপ হলে কোনো পারিশ্রমিক তো পাবেনই না, উল্টো ভর্তুকি দিতে হবে। তবে আমির খান এমন প্রফিট শেয়ারিং করেই প্রচুর টাকা ইনকাম করেছেন। অনেক অভিনেতা আবার হাফ স্যালারি মডেলে বিশ্বাসী, অর্থাৎ হাফ প্রফিট শেয়ারিং এ কাজ করে থাকেন। যেমন সালমান খানের সুলতান মুভি, বক্স অফিসে সুলতানের টোটাল কালেকশন ছিল 500 কোটি রুপি, এর এন্টারটেনমেন্ট ট্যাক্স ছিল 106 কোটি রুপি, তাই ফিল্মের নেট কালেকশন ছিল 394 কোটি রুপি। সুলতানের প্রযোজনা সংস্থা এবং ডিস্ট্রিবিউশন কোম্পানি উভয় ছিল ইয়াশরাজ ফিল্মস। 79 কোটি রুপি ডিস্ট্রিবিউটর শেয়ার নিয়েছিল ইয়াশরাজ ফিল্মস। এর থেকে মার্কেটিং কস্ট 200 কোটি টাকা বাদ দিলে ডিস্ট্রিবিউটর শেয়ার থাকে 59 কোটি রুপি। এটাই ডিস্ট্রিবিউটর হিসেবে ইয়াশরাজ ফিল্মস এর প্রফিট। এর বাইরে ইয়াশরাজ ফিল্মস প্রযোজনা সংস্থা হিসেবে যা আয় করেছে তার হিসাব কিন্তু আলাদা, অর্থাৎ নেট কালেকশন 394 কোটি টাকা থেকে ডিস্ট্রিবিউটর শেয়ার 79 কোটি টাকা বাদ দিলে বাকি থাকে 315 কোটি রুপি। এই অর্থ থেকে 157 কোটি রুপি গেছে এক্সিবিউটরের কাছে, বাকি থাকে 158 কোটি। প্রোডাকশন কস্ট 70 কোটি রুপি, নেট প্রফিট বেঁচে যায় 88 কোটি। ডিজিটাল আর স্যাটেলাইট রাইটস বিক্রি করে সিনেমা আয় করে আরো 20 কোটি, মানে সিনেমার প্রোডাকশন শেয়ার হলো 108 কোটি। এর সাথে ডিস্ট্রিবিউশনের 59 কোটি রুপি যোগ করলে সর্বসাকুল্যে আয় দাঁড়ায় 167 কোটি রুপি। তাই রিপোর্ট অনুযায়ী সালমান খান 50% প্রফিট শেয়ারিং ডিল করেন এই মুভির জন্য, যাতে ইয়াশরাজ ফিল্মস তাকে 83.5 কোটি রুপি দিয়েছিল এই সিনেমার পারিশ্রমিক হিসাবে। এমনিতে সালমান প্রতি সিনেমায় তখন 70 কোটি রুপির আশেপাশে চার্জ করতেন, কিন্তু প্রফিট শেয়ারিং পদ্ধতির কারণে তিনি আরো 15 কোটি রুপি বেশি আয় করতে পারলেন। প্রিয় দর্শক, বলিউড ইন্ডাস্ট্রির এগুলো কিন্তু কোনো ফাঁকফোকর নয়, এটি নিয়ম। প্রিয় দর্শক, এমন নানান অজানা তথ্য এবং পরিসংখ্যান নিয়ে আমাদের কোলাহল ইনফোতে সংযুক্ত থাকুন। ভালো লাগলে কন্টেন্ট শেয়ার করুন, আপনার মূল্যবান মতামত জানিয়ে আমাদের সহযোগিতা করুন। ভালো থাকবেন।